আমরা গেলাম। হুম। দেখা যাচ্ছে এবার ক্লাস। স্ক্রিন প্রবলেমটা হলো কি করে? আটকে আছে কেন? হুম, নয়জন। একটু দাঁড়া। দুঃখিত, ক্লাসের মধ্যে নেটের সমস্যার কারণে হয়তো বা ক্লাসটা পরবর্তী লাইভে আসলাম। জন্য একটু রেসপন্স করবেন। দুঃখিত, খুবই দুঃখিত যে আমার ক্লাসের মধ্যে একটু এবার ঠিক আছে। তো পোর্ট্রেট যেটা আমরা প্রতিকৃতি অঙ্কন দেখব, মুঘল সাম্রাজ্যের যে মিনিয়েচারের পোর্ট্রেট পেন্টিং, সেখানে সম্রাটদের প্রতিকৃতি হতো, রাজদরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের প্রতিকৃতি হতো, জীবজন্তুদের প্রতিকৃতি হতো, এবং সন্ন্যাসী এবং সাধুদের প্রতিকৃতি হতো, দরবারের মহিলা নর্তকীদের প্রতিকৃতি হতো এবং রাজকুমারীদের প্রতিকৃতি হতো। ঠিক আছে। এই প্রতিকৃতি অঙ্কনের মাধ্যমেই মূলত শিল্পীরা দরবার এবং দরবারের বহির্ভূত বিষয় আশয়গুলো নিয়ে চর্চার সুবিধা পেয়েছিল সম্রাট জাহাঙ্গীরের সময়ে। এবং প্রতিকৃতির পরবর্তী যে বিষয়টি রয়েছে, ন্যাচারাল সিনারি, এবং এর মধ্যে যে প্লান্টস এবং বিভিন্ন ঘটনা এবং কোথাও ভ্রমণে গেলে সেখানকার বিভিন্ন দৃশ্য, সেগুলোকে সম্রাট জাহাঙ্গীর তার শিল্পীদের দ্বারা এঁকে নেওয়ার ফলে যে বিষয়গুলো হয়েছিল, শিল্পীরা দরবার থেকে বেরিয়ে এসেছিলেন এবং শিল্প সাধনায় নিজেদেরকে উন্মুক্ত করতে পেরেছিলেন। ঠিক আছে, একটু নোটগুলো কাইন্ডলি। আগা রিজা, এখানে আবুল হাসান। উস্তাদ। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ের বিখ্যাত গুরুত্বপূর্ণ শিল্পী যারা ছিলেন, আগা রিজা ছিলেন। আগা রিজারই ছেলে হচ্ছে আবুল হাসান। ঠিক আছে। এই আগা রিজার সন্তান আবুল হাসান অন্যতম বিখ্যাত একজন মিনিয়েচার পেন্টার, এবং ওস্তাদ মনসুর আরেকজন মিনিয়েচার পেন্টার।
পরবর্তীতে আমরা পাই হচ্ছে গোবর্ধন বিষণ দাস মনোহর 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 সবকিছু ঠিকঠাক আছে মনে হয়। আহ, এই আবুল হাসানকে উপাধি নাদির উজ জামান আর মনসুরকে দিয়েছিল নাদির উল আসর। ঠিক আছে, এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ যে দুইজন শিল্পী, পারস্য শিল্পী, এরা পারস্য, এরা স্থানীয়। আরেকজন ছিলেন, ওনার নাম হচ্ছে ওনার নাম ওলদাত। আচ্ছা বাদ দেন, বিষণ দাস। আর একজন ছিলেন ফারুক বেগ, বেগ। নাদির উজ্জামান আবুল হাসানের উপাধি ছিল, এটার মানে হচ্ছে যুগের বিস্ময়। আর ওস্তাদ মনসুর, তার উপাধি ছিল নাদির উল আসর। ঠিক আছে, যুগের শ্রেষ্ঠ। আর ইনারটা হচ্ছে যুগের বিস্ময়, এটার মানে হচ্ছে যুগের শ্রেষ্ঠ, যুগের শ্রেষ্ঠ। আর আবুল হাসান, এনার খুব ইয়ে হয়ে গেল, নাদিরুজ্জামান, এটা হচ্ছে যুগের বিস্ময়। একটু উপরে লিখে রাখেন, যুগের বিস্ময়। নাদির উজ্জামান এর অর্থ হলো যুগের বিস্ময়, এবং নাদির উল আসর এর অর্থ হলো যুগের শ্রেষ্ঠ। ঠিক আছে, এখানে আবুল হাসান মোটামুটি সব রকমের চিত্রকর্মে পারদর্শী ছিলেন। ওস্তাদ মনসুর, ঠিক আছে, এখানে ওস্তাদ মনসুর ইনি জীবজন্তু জীবজন্তুর প্রতিকৃতি অঙ্কনে দক্ষ ছিলেন হচ্ছে ওস্তাদ মনসুর। আর আবুল হাসান প্রতিকৃতি
অন্যান্য বিষয়। আবুল হাসান প্রতিকৃতি অঙ্কন এবং অন্যান্য বিষয়ে একজন দক্ষ শিল্পী ছিলেন। আর ওস্তাদ মনসুর ছিলেন হচ্ছে জীবজন্তু প্রতিকৃতিতে দক্ষ। আর এই দক্ষতার কারণেই সম্রাট জাহাঙ্গীর তাদেরকে এই উপাধিগুলো দিয়েছিলেন। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবুল হাসান তার উপাধি কি, ওস্তাদ মনসুর তার উপাধি কি, উপাধিগুলোর বাংলা অর্থগুলো কি দাঁড়ায়, এবং ওস্তাদ মনসুর কি বিষয়ে পারদর্শী ছিলেন। জীবজন্তুর পোর্ট্রেট আঁকার জন্য তিনি বিখ্যাত ছিলেন। এবং আবুল হাসান প্রতিকৃতি অঙ্কন, এটা হচ্ছে ম্যান পোর্ট্রেট, যেটা রাজা বা মানুষের প্রতিকৃতি যেটা, সেটা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতে তিনি পারদর্শী ছিলেন। এই আবুল হাসান, ওস্তাদ মনসুর, গোবর্ধন, মনোহর, ভীষণ দাস, এই মানুষগুলোর অবদানেই হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের, তুজুকি জাহাঙ্গীরের যে ছবির বিষয়বস্তুগুলো অঙ্কিত হয়েছিল, এই শিল্পীদের অবদান, সেটার তার তুজুকি জাহাঙ্গীরের শিল্পকর্মের অবদানটাই হচ্ছে এই শিল্পীদের দ্বারা। এটা মনে হয় কি নেটের প্রবলেমের কারণে হচ্ছে, না বুঝতেছি না, যে আবার দেখা যাচ্ছে না, ঝাপসা হয়ে যাচ্ছে। এবার মনে হয় ঠিক হয়ে গেছে। ভারতীয় মুসলমান শিল্পীর মধ্যে অন্যতম ছিলেন দাওলাত। আর এই দাওলাত নিজামীর খামসা যে পাণ্ডুলিপিটি ছিল, সেটার অন্যতম একজন চিত্রশিল্পী। ঠিক আছে, এটা রাখবে। আর আরেকটি বিষয় বলে রাখি, গতকাল ক্লাসেও বলেছি, ভীষণ দাস শ্রেষ্ঠ প্রতিকৃতি চিত্রকর। ভীষণ দাস ছিলেন শ্রেষ্ঠ প্রতিকৃতি চিত্রকর। সম্রাট জাহাঙ্গীরের রাজদরবারের শ্রেষ্ঠ প্রতিকৃতি চিত্রকর ছিলেন ভীষণ দাস। আর এই সময়ে মোটামুটি যে বিষয়গুলো অঙ্কিত হয়েছে, তুজুকি জাহাঙ্গীরি এর মধ্যে যেগুলো অঙ্কিত হয়েছে, আর সেগুলো হচ্ছে চিত্রকর্ম, অন্যতম বিখ্যাত চিত্রকর্মগুলো হচ্ছে যে
গোলাপ পাশে কাবুল কাবুল প্রত্যাগমন, তারপরে হচ্ছে দাঁড়ান, দরবার মিছিল, উদ্যান দৃশ্য, এই তো। বিবাহ দৃশ্য। তুজুকি জাহাঙ্গীরের মধ্যে মোটামুটি এই বিষয়গুলো ছিল, এবং বইয়ে বাকি বিষয়গুলো কয়েকটা বিষয় বইয়ের এখানে আছে হয়তো বা কিছু কমন, এবং বাকি কিছু বইয়ে দেওয়া আছে। আমার কাছে মোটামুটি যেগুলো আমার এই মুহূর্তে মনে আসতেছে, যে গোলাপ পাশি, কাবুল প্রত্যাগমন, দরবার মিছিল, হ্যাঁ এটা মনোহরের আঁকা, আর উদ্যান দৃশ্য, এবং বাদশাহ খুররমের বিবাহের দৃশ্য। তো এই বিষয়গুলো তুজুকি জাহাঙ্গীরের যে আত্মজীবন চরিত, সেখান থেকে এই চিত্রকর্মগুলো বা এই মিনিয়েচার পেন্টিং গুলো তুজুকি জাহাঙ্গীরের চিত্রের বিষয়বস্তু ছিল। এই বিষয়গুলো গোলাপ পাশি, কাবুল প্রত্যাগমন, দরবার মিছিল, উদ্যান দৃশ্য এবং খুরমের বিবাহ দৃশ্য। উটের লড়াই, জোড়া সারস, জেব্রার প্রতি কিন্তু উটের লড়াই, জোড়া সারস,
জীবজন্তুর প্রতিকৃতির মধ্যে জেব্রার একটি পোর্ট্রেট রয়েছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং উটের লড়াই বা উষ্ট্রের লড়াই এইভাবে নামকৃত একটি পোর্ট্রেট রয়েছে, এবং জোড়া সারস ওস্তাদ মনসুরের আঁকা, এবং ঘোড়া, হাতি, এছাড়া আরো বিভিন্ন পশুর এবং পাখির পোর্ট্রেট অঙ্কিত হয়েছিল সম্রাট জাহাঙ্গীরের সময়ে। জীবজন্তুর প্রতিকৃতির মধ্যে এগুলো অন্যতম বিখ্যাত প্রতিকৃতি। চিত্রশিল্পীদের ছড়িয়ে পড়া এখানে বলে রাখি যে মুঘল মিনিয়েচারের পতনের কারণ হচ্ছে পৃষ্ঠপোষকতার অভাব, এবং অন্যতম কারণ হচ্ছে সম্রাট আওরঙ্গজেব যখন সম্রাট শাহজাহানের পর, সম্রাট শাহজাহান ছিলেন মূলত হচ্ছে স্থাপত্যের অনুরাগী, তিনি চিত্রশিল্পটাকে ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু তার সময় চিত্রশিল্প জাহাঙ্গীর চিত্রশিল্পের যে গতি দিয়েছিলেন সেই গতিতেই সম্রাট শাহজাহানের সময়ে চিত্রশিল্প চলছিল। কিন্তু চিত্রশিল্পের প্রতি যে বিশেষ তদারকি, সম্রাট জাহাঙ্গীর যেভাবে চিত্রশিল্পীদের নির্দেশনা দিতেন যে এটা আঁকো, এটা করো, এই তদারকিটা সম্রাট শাহজাহান করেননি। তিনি করেছেন কি, তিনি স্থাপত্য শিল্পের সবচেয়ে স্বর্ণময় যুগটা সৃষ্টি করেছেন সম্রাট শাহজাহান তার সময়ে। তিনি স্থাপত্যে মনোনিবেশ করার ফলে চিত্রশিল্পের প্রতি তার বিশেষ দৃষ্টি ছিল না,
তো এই সময় শিল্পীরা জাহাঙ্গীরের দেওয়া গতিতেই চলছিল এবং ধীরে ধীরে এই গতি হ্রাস পেতে 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 এক সময়ে সম্রাট আওরঙ্গজেব যখন সম্রাট হলেন, সেই সময়ে তিনি পুরোটাই ইসলামিক মাইন্ডের একজন মানুষ ছিলেন। তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিত্র অঙ্কন বা প্রতিকৃতি অঙ্কন, যে ইসলামের বিধিনিষেধগুলো ছিল সেগুলোকে তিনি কঠোরভাবে মেনে চলতেন, এবং এই কঠোরভাবে মেনে চলার ফলে এটাকে ধর্মীয় গোঁড়ামির যে বিষয় আশয়গুলো কিছু থেকে থাকে। তো এই বিষয় আশয়গুলোর ফলে চিত্রশিল্প বা মুঘল মিনিয়েচার ধ্বংসের পথে ধীরে 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 চলে যাচ্ছিল। এক কথায় সম্রাট আওরঙ্গজেব শিল্পের প্রতি যে পৃষ্ঠপোষকতা, শিল্পীদের যে পৃষ্ঠপোষকতার জন্য যে অর্থ ব্যয়, সেটা তিনি বন্ধ করে দিলেন, যার ফলে শিল্পীরা সেখান থেকে বা দরবার থেকে বেরিয়ে পড়লেন, সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়লেন। ভারতের যে অলরেডি বিভিন্ন ছোট ছোট রাজ্যগুলো স্বাধীনতা লাভ করছিল বলতে সেই একটি নির্দিষ্ট এরিয়া একজন শাসক বা একজন নবাব বা একজন রাজা আবার স্বাধীনভাবে শাসন করছেন। তারা আর মুঘল সম্রাটদের আওতাধীন থাকছেন না। তো মুঘল সম্রাটদের অধীন না থেকে স্বাধীনভাবে রাজ্য শাসন করার ছোট ছোট যে রাজ্যগুলো ছিল, এই রাজ্যগুলোর মধ্যে শিল্পীরা ছড়িয়ে পড়তে লাগলো। যেমন সেই সময় মোটামুটি আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, যাকে আমরা স্বাধীন নবাব বলি, ওনার নাম সিরাজউদ্দৌলা, তার নানু থেকে মোটামুটি এই যেমন বাংলা অঞ্চলটি স্বাধীনভাবে শাসিত হচ্ছিল। তো এইরকম ভাবে ভারতবর্ষের ছোট বড় বিভিন্ন সম্রাট রাজার অধীনে বা নবাবদের অধীনে ছোট ছোট রাজ্যগুলো শাসিত হচ্ছিল। সেই দরবারগুলোতে গিয়ে শিল্পীরা ছড়িয়ে পড়লেন এবং সারা ভারতের মোটামুটি বিশিষ্ট এবং ধনী রাজদরবারের অন্যান্য ছোটখাটো যারা রাজা ছিলেন তাদের কাছে গিয়ে পৃষ্ঠপোষকতার আশায় শিল্পীরা ছবি অঙ্কন শুরু করলেন, এবং মুঘল সাম্রাজ্যের মতো তারা আর পৃষ্ঠপোষকতা না পাওয়ার ফলে ছবি অঙ্কনের প্রতি তাদের সময়টুকু তারা কমিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যে ছবি আঁকতে গিয়ে যে জিনিসটা হলো যে ছবির সঠিক অবয়বগুলো আসলো না, ছবিটা আগের মতো নিখুঁত হলো না, ছবিতে উজ্জ্বল রঙের ব্যবহার হলো, যার ফলে ছবির যে গুণগত মানগুলো ছিল মুঘল সাম্রাজ্যের সময়ে সেগুলো নষ্ট হতে থাকলো, এবং এর সাথে ইউরোপীয় প্রভাব পড়তে থাকলো। আগে যে একটি 2 ডাইমেনশনাল ছবি ছিল সেটাকে নষ্ট করে দিয়ে মোটামুটি এখন কালারের ব্যবহারের ফলে লাইট শেড আসলো ইউরোপীয় ধারার। এর ফলে ছবির মধ্যে একটু ত্রিমাত্রিক ডাইমেনশন আসলো এবং উজ্জ্বল রং ব্যবহারের ফলে ছবিগুলো বিশেষত নষ্ট হতে থাকলো। মানে মুঘল মিনিয়েচারের যে স্বর্ণযুগের সময়ে যে চিত্রের যে গুণগত মানগুলো ছিল সেগুলো নষ্ট হতে থাকলো। তো শিল্পীরা মুঘল দরবার থেকে সারা ভারতের পৃষ্ঠপোষকতার খোঁজে, সারা ভারতের ধনী ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, ছোট বড় বিভিন্ন নবাব যারা স্বাধীনভাবে রাজ্য শাসন করছেন তাদের দরবারে গিয়ে পৃষ্ঠপোষকতার জন্য ছবি অঙ্কন শুরু করলেন এবং তাদের কাছে পৃষ্ঠপোষকতা গ্রহণ করলেন। তো এইভাবেই মুঘল সাম্রাজ্যের মিনিয়েচার সারা ভারতে ছড়িয়ে পড়লো, কিন্তু মুঘল সাম্রাজ্যের যে নিজস্ব একটা শৈলী ছিল সেটা আর থাকলো না, সেটা প্রায় ধ্বংসের পর্যায়ে চলে গেল। পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা মানে হচ্ছে, আপনাদের এগুলো হইলে আমি মিশাই দিতে পারি। পৃষ্ঠপোষকতার অভাব মানে হচ্ছে আমি একজন শিল্পীকে যখন পৃষ্ঠপোষকতা করছি, মানে তাকে অর্থ, খাবার এবং থাকা বা
বসবাস। এই তিনটা চারটা জিনিস একজন শিল্পীর বেঁচে থাকার জন্য অর্থের দরকার, তার খাবারের দরকার, তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য যে অর্থ, সেই অর্থ মানে হচ্ছে তার ভাতা, আহ, যা কিছু প্রয়োজন, মানে তাকে বেতনভুক্ত শিল্পীরা যেমন বেতন পায়, খাবার পায়, সম্মান পায়, তার বসবাসের জন্য যতটুকু সম্মান, যতটুকু জায়গা, তার বসবাসের জন্য বাড়ি। তো এই সর্ব বিষয়গুলো এই পৃষ্ঠপোষকতার সাথে যায়। মানে পৃষ্ঠপোষকতা বলতে হচ্ছে শিল্পীদেরকে অর্থ দেওয়া, অর্থ দিয়ে সহায়তা করা, খাবার দিয়ে সহায়তা করা এবং তার ফ্যামিলিকে সাপোর্ট করা। এই বিষয়গুলো হচ্ছে পৃষ্ঠপোষকতা। তো এই পৃষ্ঠপোষকতাটা টোটালটাই বন্ধ করে দিয়েছিলেন সম্রাট আওরঙ্গজেব। এবং ধর্মীয় কারণকে উল্লেখ করে তিনি ছবি আঁকা আহ ঠিক হচ্ছে না বা ছবি আঁকা নিষেধ, এই বিষয়গুলো উল্লেখ করে তিনি তার সম্রাট আকবরের সময়কার বিভিন্ন ফ্রেস্কো যেগুলো ছিল, আহ হতে সিক্রেট দরবারের যে ফ্রেস্কো গুলো ছিল সেগুলো তিনি ধ্বংস করেছিলেন। সম্রাট আকবরের কবরের উপরে যে ফ্রেস্কো চিত্রগুলো ছিল সেগুলো তিনি ধ্বংস করেছিলেন। তো এইভাবে সম্রাট জাহাঙ্গীর মোটামুটি শিল্পকলা বা চিত্রকলার যে বিষয় আশয়গুলো ছিল এগুলোতে দারুণ ভাবে অনুৎসাহিত করতেন এবং এগুলোর সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা বন্ধ করে দিয়েছিলেন। যার ফলে সেই সময় মুঘল মিনিয়েচার বলেন এবং অন্যান্য যে শিল্পকর্ম যেগুলো ছিল এই সময় শিল্পীরা অনেক কষ্টে ছিলেন, বিশেষ করে হচ্ছে সঙ্গীত শিল্পী যারা, তারাও অনেক কষ্টে ছিলেন। তো এইভাবে পৃষ্ঠপোষকতা বন্ধ করে দিয়ে মুঘল সাম্রাজ্যের শিল্পের ধারাটি ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকলো। এবং উজ্জ্বল রং, একটি শিল্পী যখন এক মুঘল রাজদরবারের ছবি আঁকছে, মিনিয়েচার পেন্টিং করছে, সেটা কিন্তু দীর্ঘ সময় নিয়ে করে তারা, হ্যাঁ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে এর সাইডের যে বাউন্ডারি গুলো থাকে সেগুলো সুন্দরভাবে অলঙ্কৃত করে নকশা করে এবং গোল্ড এবং সিলভারের গুঁড়ো মিশিয়ে সেটাকে আবার অতিরঞ্জিত করা হয়। এবং এই ছবির পেছনে, মাথার পেছনে যে হ্যালো থাকে, যেটা হ্যালো বলতে হচ্ছে একটা ফিগারের যদি এটা মাথা হয়ে থাকে, এই পিছনে একটা সার্কেল দিয়ে পবিত্রতার প্রতীক হিসেবে এটা ব্যবহার করা হয় বা ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলোর মধ্যে যে একটা রাজকীয় ভাইব ছিল সেই বিষয়গুলো নষ্ট হতে থাকলো। তখন শিল্পীরা অল্প সময়ে দ্রুত চিত্র অঙ্কন করতে হবে, ছবির ভ্যালু কমে গেছে অলরেডি, আর প্রতিকৃতি অঙ্কন তখন একটু বেশি হচ্ছিল শেষের দিকে। সস্তায় পাইলে যা হয়, সবাই বলছে আমাকে একটু পোর্ট্রেট করে দাও, আমাকে একটু পোর্ট্রেট করে দাও, কিন্তু সময় নেই এবং তারা যথেষ্ট মূল্য দিচ্ছে না। যে মূল্য বা পারিশ্রমিকটা মুঘল রাজদরবারে সম্রাট জাহাঙ্গীর দিয়েছিলেন, সেই জিনিসটা না পাওয়াতে শিল্পীরা কি করলেন, অল্প সময়ের মধ্যে দ্রুত কাজ করতে শুরু করলেন তারা। ফলে শিল্পের গুণগত মানটা নষ্ট হলো এবং মুঘল মিনিয়েচারের যে ধারা ছিল, যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো নষ্ট হতে থাকলো। শিল্পীরা উজ্জ্বল রং ব্যবহার করলেন, ইউরোপীয় কিছু টেক্সচার তারা নিয়ে আসলেন, তারা ছবির মধ্যে আলো ছায়ার কারণে ত্রিমাত্রিকতা নিয়ে আসতে চাইলেন, কিন্তু মুঘল মিনিয়েচারের যে ধারাটা ছিল সেটাকে ওভারটেক করে ইউরোপীয় চিত্রশিল্পের বৈশিষ্ট্যগুলোকে তারা মিক্সড করতে থাকলেন। সুতরাং অল্প সময়ে ছবি আঁকার ফলে ছবির মধ্যে নৈপুণ্যতা হারালো, ছবিগুলো আর আগের মতো মুঘল মিনিয়েচারের মতো সুন্দর হলো না। এর ফলে মুঘল মিনিয়েচারের যে ঐতিহ্যবাহী ধারাটা সেটা ধীরে 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 বিলুপ্ত হতে থাকলো। শিল্পীরা অল্প পারিশ্রমিকের আশায় বা সস্তা হয়ে যাওয়ার ফলে তারা অধিক চিত্রাঙ্কন করলো এবং বেশি, মানে সেল বেশি লাভ কম, এই ধরনের একটা রীতির মধ্যে চলে গেল। তারা অনেক ছবি আঁকছে, যে আঁকাতে দিচ্ছে তারই ছবি এঁকে দিচ্ছে, কিন্তু পারিশ্রমিক খুবই কম, এই জন্য তারা অল্প সময়ে কাজগুলো করছিল। এর ফলে ছবিগুলোর মিনিয়েচারের ধারাটা নষ্ট হয়ে যায়।
তো শেষের দিকে সম্রাট যারা ছিলেন, আওরঙ্গজেব এবং তার পরবর্তী সম্রাট যারা ছিলেন, তারা কি করলেন, সাম্রাজ্যের যে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপিগুলো তাদের সংগ্রহশালায় ছিল, যারা মোটামুটি বাবর, হুমায়ুন, আকবর, তারা যে পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করেছিলেন এবং চিত্রিত করেছিলেন, সেই পাণ্ডুলিপিগুলোর অনেক মানে অনুকরণ পুস্তক যেগুলো ছিল, পাণ্ডুলিপির যে কপি ছিল, বা অনেক পাণ্ডুলিপি তারা সরাসরি সারা ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে দান করে দিতে থাকলেন। তার মানে তাদের সমৃদ্ধ সেই লাইব্রেরি তারা খালি করতে থাকলেন। এর ফলে এই পাণ্ডুলিপিগুলোর অনেক গুরুত্বপূর্ণ বই পুস্তকগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, ঐতিহ্য হারালো, এবং এই পাণ্ডুলিপিগুলোর বেশিরভাগ কপিগুলোই চলে গেল ইংরেজদের হাতে। এবং ইংরেজরা হচ্ছে রক্ষণশীল জাতি, তারা এই পাণ্ডুলিপিগুলো তাদের দেশে পাঠিয়ে দিলেন। এখন আমাদের এই পাণ্ডুলিপি দেখতে হলে যেতে হবে আমাদের লন্ডনে, যেতে হবে ফ্রান্সের লুভরে, এই সব ব্রিটিশ মিউজিয়াম, লুভর মিউজিয়ামে গিয়ে আমাদের এই পাণ্ডুলিপিগুলো, এবং কিছু কিছু পাণ্ডুলিপি ভারতবর্ষের বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। আর এই পাণ্ডুলিপিগুলোই হচ্ছে মুঘল সাম্রাজ্যের মিনিয়েচারের অন্যতম গুরুত্বপূর্ণ পুস্তক। মুঘল সাম্রাজ্যের মিনিয়েচার সম্পর্কে জানতে গেলে আমাদের এই পাণ্ডুলিপি চিত্রণগুলোই আমাদের মুঘল মিনিয়েচারের বিষয়বস্তু। মুঘল মিনিয়েচার কি, মুঘল মিনিয়েচারের ছবির ধরন, ধারা, কৌশল কেমন ছিল, সেগুলো আমরা এই মুঘল পাণ্ডুলিপিগুলো থেকেই পাই। ঠিক আছে, তো সম্রাটদের উদাসীনতা, সম্রাটদের ধর্মীয় গোঁড়ামি, এই বিষয়গুলোই একটি সমৃদ্ধশালী মিনিয়েচার পেন্টিং বা পাণ্ডুলিপি চিত্রণকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এবং ইসলামী শিল্পকলার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমাদের মুঘল মিনিয়েচার পেন্টিং। ঠিক আছে,
তো আজকের ক্লাসের সারাংশ যদি বলি, এই সারাংশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে প্রশ্নে থাকতে পারে যে স্বর্ণযুগ কোন সময়টুকু সম্রাট জাহাঙ্গীরের, স্বর্ণযুগ কার সময়ে হয়েছিল মুঘল মিনিয়েচারে সম্রাট জাহাঙ্গীর, আবুল হাসান এবং ওস্তাদ মনসুর ভীষণ দাস অন্যতম তিনজন সেরা শিল্পী সেই সময়ের। ওস্তাদ মনসুর ছিলেন হচ্ছে অ্যানিমাল পোর্ট্রেট বেশি করতে বা দক্ষতার সাথে করতেন, এবং তাদের উপাধিগুলো অবশ্যই এই দুইজন ব্যক্তির উপাধি, ঠিক আছে। ভীষণ দাস ছিল হচ্ছে প্রতিকৃতি চিত্রকর, সেরা প্রতিকৃতি চিত্রকর, এই জন্য হাতে উপহার পেয়েছিলেন। তুজুকি জাহাঙ্গীরি এবং নিজামি খামসা এই দুইটি পাণ্ডুলিপি তুজুকি জাহাঙ্গীরের আত্মজীবন চরিত যে লিখা পাণ্ডুলিপিটি, এখানকার ম্যাক্সিমাম দৃশ্যগুলো যেগুলো আমরা একটু আগে আলোচনা করেছি, হ্যাঁ। তো এই চিত্রকর্মগুলো এবং এই সময় প্রতিকৃতি অঙ্কন, প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ফুল লতা পাতা যে বিষয়গুলো অঙ্কিত হয়েছিল, এবং জীবজন্তুর পোর্ট্রেট বা অ্যানিমাল পোর্ট্রেট যেটা করা হয়েছিল, এই তিন ক্যাটাগরির শিল্পকর্ম মিনিয়েচার পেন্টিং এর মধ্যে পড়তেছে। এবং শ্রেষ্ঠ পৃষ্ঠপোষকতা হিসেবে পেয়েছিল জাহাঙ্গীরের সময়টুকুতে, এবং সব থেকে কম পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন সম্রাট আওরঙ্গজেব, এবং এটা ধ্বংসের কারণ হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের অপৃষ্ঠপোষকতা, উদাসীনতা এবং তার ধর্মীয় অনুশাসনের যে বিষয় আশয়গুলো থাকে, ধর্মীয় বিধিনিষেধ যে তিনি মানতেন, যার ফলে যে ছবি অঙ্কন অনুৎসাহিত হয়েছিল, শিল্পীরা রাজদরবার থেকে বিভিন্ন যে যার মতো করে বেরিয়ে চলে গেল। তারা সারা ভারতের বিভিন্ন স্বাধীন যে নবাবরা ছিল, স্বাধীনভাবে যেখানে যেখানে রাজ্য পরিচালনা হচ্ছিল, স্বাধীন নবাবদের দরবারে গিয়ে অল্প টাকার পৃষ্ঠপোষকতায় স্বল্প সুবিধায় তারা দ্রুত অনেক ড্রয়িং করা শুরু করলো, এবং অনেক মানুষ পোর্ট্রেট এঁকে নেওয়ার জন্য অল্প পারিশ্রমিক দিল, সেই পারিশ্রমিকে শিল্পীরা কাজ করলো। তো এইভাবে শিল্প সস্তা হয়ে গেল, শিল্পের অরিজিনাল বৈশিষ্ট্যটা হারিয়ে গেল। এটার একমাত্র কারণ হচ্ছে উজ্জ্বল রং এবং দ্রুত কাজ করা। আর পরবর্তীতে ইংরেজ প্রভাব বা ইউরোপীয় পেন্টিং বা ইউরোপীয় চিত্রকর্মের বা শিল্পের প্রভাবে আমাদের মুঘল মিনিয়েচারের পতন হয়। শেষ পর্যন্ত মুঘল সম্রাট শের শাহ তিনিও অনেক গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি বিভিন্ন বিশিষ্ট জনদেরকে দান করেছেন বা বিলিয়ে দিয়েছেন, মানে একেবারে অসচেতন ভাবে এই পাণ্ডুলিপিগুলোর কোনো রকম সংরক্ষণের ব্যবস্থা তারা করেননি, যার ফলে এই পাণ্ডুলিপিগুলো কিছুটা নষ্ট হয়েছে, কিছুটা হারিয়ে গেছে, এবং অনেক পাণ্ডুলিপি ইউরোপ আমেরিকাতে চলে গেছে, তাদের গ্যালারিগুলোতে আজ সংরক্ষিত প্রদর্শিত। আর আমাদের এখন পয়সা দিয়ে সেই জিনিসগুলো দেখতে যেতে হবে। এই হলো মুঘল মিনিয়েচার, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পশৈলী ভারতীয় ইতিহাসের মুসলিম শিল্পকলার মধ্যে। আজকের আমাদের এই ক্লাস আপনারা সবচেয়ে বেশি চেষ্টা করবেন মুঘল মিনিয়েচারের স্বর্ণযুগের, কার সময় স্বর্ণযুগ ছিল, কে প্রথম এখানে দুজন শিল্পীকে নিয়ে এসেছিলেন, সাফাবি চিত্রকলার গৃহজাতদের দুজন সরাসরি ছাত্র বা শিষ্য যারা ছিলেন তাদের নামগুলো মনে রাখতে চেষ্টা করবেন, এবং স্বর্ণযুগের মধ্যে বিশিষ্ট শিল্পী যারা আবুল হাসান, ওস্তাদ মনসুর, এদের নামগুলো, এদের উপাধিগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর বিশিষ্ট কিছু পাণ্ডুলিপি, বাবুর নামা, তৈমুর নামা, চেঙ্গিস নামা, দাস্তানি আমির হামজা প্রথম পাণ্ডুলিপি চিত্রণ, এবং এটি কাপড়ের উপরে করা হয়েছিল। ভারতবর্ষে সেই সময় কাগজ ছিল না। পরবর্তীতে ম্যাক্সিমাম জাহাঙ্গীরের সময় থেকে পরবর্তীতে ম্যাক্সিমাম শাহজাহান পর্যন্ত ম্যাক্সিমাম পাণ্ডুলিপি হ্যান্ডমেড পেপারের উপরে করা হয়েছিল, ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, পয়েন্ট আকারে পড়বেন। আশা করি ক্লাসটা আপনাদের বোঝার যেমন সুবিধা হবে এবং আপনাদের নিজেদের প্রিপারেশনটাও ভালো হবে। তো এই ছিল আজকের ক্লাস, এখানেই আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আর ক্লাসের মাঝে মধ্যে নেট কানেকশনের কারণে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাইকে।